আমি কোনো আশ্রিতাকে বিয়ে করতে পারবো না। শেষে কিনা একটা আশ্রিতা মেয়ে হবে এই আদনান চৌধুরীর ওয়াইফ। নো ওয়ে। ওকে বিয়ে করলে লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো না। সরি, আমি এই বিয়ে করতে পারবো না বাবা। এক নাগাড়ে কথাগুলো বলে গেল আদনান। একটা বারও আটকাল না। আজ নিজের 2 বছরের ভালোবাসা থেকে আশ্রিত পরিচয়টাই সব থেকে বড় তার কাছে। আদনানের কথা শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মুগ্ধতা, কিন্তু চোখ থেকে এক ফোঁটা জলও বের হচ্ছে না ওর। কেমন নিস্তব্ধ পাথর হয়ে রয়েছে, যেন আশেপাশের কিছুই স্পর্শ করতে পারছে না তাকে। সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। যাবেই তো। 2 বছরের ভালোবাসা আজ ওকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল। বাস্তব কতটা নির্মম তা আবারও বুঝতে পারল সে। বিয়ের আসর পর্যন্ত পৌঁছে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে তার প্রিয়তম, যাকে ঘিরে একদিন বাঁচতে চেয়েছিল সে, যাকে আঁকড়ে নতুন স্বপ্ন বুনেছিল। একটা রঙিন আকাশে ওড়ার স্বপ্ন ছিল। কত শত রং বেরঙের তারারা খেলা করতো সেই আকাশে। সবই ধূসর হয়ে গেল এক নিমেষে। আদনান কখনো ওর পরিচয় নিয়ে এতটা রিয়াক্ট করবে কল্পনাতে ছিল মুগ্ধতা। যেখানে ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে, সেখানে মুগ্ধতার পরিচয়ে এত বড় ইস্যু হবে বুঝতে পারেনি সে। আদনানের বাবা। আদনান, কি বলছিস এসব? এখন কি এটা হয় না? বিয়ের আসরে মুগ্ধতাকে এভাবে অপমান করতে পারিস না তুই। তোকে মুগ্ধতাকেই বিয়ে করতে হবে। এভাবে ওকে ঠকাতে পারিস না তুই। আদনার বাবার কথা হা হু করে ভুবন কাঁপানো হাসি দিয়ে হেসে উঠল আদনান। বাবা, আমি ওকে ঠকাচ্ছি সিরিয়াসলি? শোনো বাবা, আমি ওকে ঠকাইনি, ও আমাকে ঠকিয়েছে। নিজের পরিচয় গোপন করে আমার সাথে সম্পর্ক তৈরি করছে, আমার সাথে মিথ্যাচার করছে। ও একটা ঠকবাজ, মিথ্যেবাদী মেয়ে। ওর মতো মিথ্যেবাদীকে আমি বিয়ে করতে পারবো না। আজ যদি অন্য অন্য আমায় না বলতো, তাহলে আজও আমি জানতে পারতাম না। অনন্যার কাছে এগিয়ে গিয়ে থ্যাঙ্কস আমাকে সত্যিটা জানানোর জন্য। ইটস ওকে ইয়ার। ভালোবাসার মানুষটা এত অধঃপতন, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না আমি। এত সহজে আমাকে ঠকবাজ, মিথ্যেবাদী উপাধি দিয়ে দিল। অথচ ওকে কতবার সব কিছু খুলে বলতে চেয়েছি আমি, কিন্তু সব সময় একটাই কথা বলেছে, তোমার অতীত জানতে চাই না আমি। আমি শুধু তোমার বর্তমান আর ভবিষ্যতে হতে চাই। পেছনে কি আছে না আছে তা জানার কোনো ইচ্ছে আমার নেই। তাই এসব বলে কখনো বলো না লিভ ইন। আর আজ সেই আদনান সবার সামনে এতগুলো কথা বলল, আমাকে ঠকবাজ ভাবলো। ছি। আমার দিকে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে, কি হলো মুগ্ধ? তা কথা বলছো না কেন? নাকি কথা বলার ভাষা হারিয়ে ফেলছো? নিশ্চয় ভেবেছিলে তোমার অতীত লুকিয়ে আমার মতো বড় বিজনেসম্যান ছেলেকে ফাঁসিয়ে নিজের লাইফটাকে সেটেল করা, কিন্তু আফসোস তার হলো কই। তোমার সব খেল খতম। ব্যাস, এবার কি হবে? মুগ্ধ ঠাস। কথাটা শেষ হওয়ার আগে সজোরে আদনানের গেলে থাপ্পড় বসালে। আঙ্কেল, যার আশ্রয়ে এই বাড়িতে স্থান পেয়েছি আমি, নিজের মেয়ের মতোই আমাকে ভালোবাসেন উনি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আদনান। ছি ছি, তুমি এতটা ছোট লোক জানা ছিল না আমার। তোমার সাহস কি করে হয় আমার মুগ্ধ মা সম্পর্কে এতগুলো খারাপ কথা বলার? এতক্ষণ ধরে সহ্য করছি, যা নয় তাই বলে যাচ্ছ। কিচ্ছু বলিনি। সাহস বেড়ে গেছে এখন। নিজের গালে নিজের ঠাস ঠাস করে মারতে ইচ্ছা করছে। তোমার মতো একটা অমানুষের সাথে আমার মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলাম। ভাগ্যিস আজ তোমার আসল রূপ দেখিয়ে দিলে, নইলে অনেক দেরি হইতে যেত। আরে, তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানাবে? আমি নিজেই তোমার মতো ছেলের হাতে ওকে তুলে দিব না। এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও। মুখ কাচুমুচু করে দাঁড়িয়েছে আদনান। মুখে কোনো কথা নেই, কুলুপ পেতে আছে। একপাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন আদনানের বাবা। আমার ব্যাপারে সবটাই জানেন তিনি। সব কিছু জেনেও বিয়েতে কোনো আপত্তি জানাননি উনি। শুধু ছেলেকে এখন জানাতে বারণ করেছিল। সুযোগ বুঝে পরে জানাবেন বলেছিল, কিন্তু আদনান এমনটা করবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে,
হয়তো ভাবতে পারেনি ছেলের এমন সিদ্ধান্তে কিছুতেই মানতে পারছে না উনি। ভেবেছিলেন ছেলেটা অন্তত মেয়েটার পাশে দাঁড়াবে, কিন্তু না, ছেলে ডিরেক্ট বিয়ে ক্যান্সেল করে দিল। এমন ঘটনায় হতাশ উনি। অপরাধী দৃষ্টিতে তাকিয়েছে মুগ্ধতার দিকে। ধরা গলায় বলেন, আজ তোমার সাথে যা হলো তার জন্য অনেকটা আমিই দায়ী। আমি জোর করে তোমাকে আমার বাড়ির বউ করতে পারি, কিন্তু তাতে তুমি সুখী হবে না আমি জানি। সত্যি কথা বলতে আদনান কখনোই তোমাকে ভালোবাসেনি। হ্যাঁ, ওর বাবা হয়ে এই কথাটা বলছি আমি। যদি তোমাকে ভালোবাসতো তাহলে আজ তোমার হাত কিছুতেই ছাড়তো না, আর এই বাড়ি ভর্তি লোকের সামনে তোমায় অপমানিত হতেও দিতে পারতো না। তাই জোর করে কোনো সম্পর্কের মায়াজালে তোমাকে আটকাতে চাই না আমি। তবে দোয়া করি যাতে এমন কেউ তোমার লাইফে আসে যার কাছে তোমার অতীত কোনো বাধা হয়ে না দাঁড়ায়। জীবনে এগিয়ে সুখী হও। ছলছল চোখে কথাগুলো বলে আঙ্কেলের কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় নিলেন ওনারা। আদনান অধরাকে বিয়ে করতে চায় সেই মত পোষণ করলে আঙ্কেল মানা করে তাড়িয়ে দিয়েছেন ওকে। আদনানের সাথে কোনো কথা বলিনি আমি, বলতে ইচ্ছা করেনি। এমন একটা মানুষকে আমি ভালোবাসলাম ভাবলেই গা ঘিন ঘিন করে উঠছে আমার। রাগে সারা শরীর রিরি করছে। ওর সাথে কথা তো দূর থাক, ওর মতো মানুষের ছায়াও যেন কোনোদিন মারতে না হয় আমায়। মুগ্ধতা আরমান হকের বাসায় থাকেন। ছোটবেলায় তিনি ওকে কুড়িয়ে পেয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। নিজের মেয়ের মতো ভালোবাসতেন, কিন্তু ওনার স্ত্রী তাকে সহ্য করতে পারতেন না। বাসার কাজের মেয়ের লোকের মতোই থাকতে দিয়েছেন, সেটা দেখেও কিছু বলতে পারে না। কারণ অনেক বুঝিয়ে মেয়েটাকে যে থাকতে দিয়েছেন এটাই অনেক। নইলে ওই 10 বছরের মেয়েটা কোথায় যেত? আরমান হকের 2 ছেলে 2 মেয়ে, আফিক আর আয়ান। ছোট ছেলে আয়ান লেখাপড়ার জন্য দেশের বাইরে আছে, আর বড় ছেলে আফিক বাবার সাথে অফিস সামলাচ্ছে। এবার ছেলের বউ দেখতে চান মিস্টার হক, অনন্যা আর অধরা, 2 বোন। অনন্যা বড়, অধরা ছোট। ছোট থেকে অনন্যা মুগ্ধতাকে পছন্দ করে না, তার আর আদনানের উপর ক্রাশ, তাই বিয়েটা ভেঙে দিয়েছে সে। অনন্যা এবং অনন্যার মা ছাড়া বাকি সবাই নিজের বোনের মতোই ভালোবাসে ওকে। মুগ্ধতা বাসার কাজকর্ম করার পাশাপাশি লেখাপড়া করছে। আরমান হকের স্ত্রী করা হলো অতটা করা নন, পড়াশোনার ব্যাপারে বেশ সেনসিটিভ উনি। মুগ্ধতা এবার অনার্স ফার্স্ট ইয়ারে ফিজিক্স নিয়ে পড়ছে। আদনানকে বিয়ে করার জন্য বাসা থেকে চাপ দেওয়ায় বিয়েটা দিতে রাজি হয়েছিল মিস্টার হক, কিন্তু বিয়ের দিন একটা তুচ্ছ বিষয় নিয়ে এতটা জলঘরা হবে ভাবতে পারেননি উনি। জানলে এমন কখনো করতেনই না উনি। এখন এসব এর জন্য আক্ষেপ করা ছাড়া আর কিছু করার নেই ওনার। অনন্যার উপর বেশ ক্ষেপেছিলেন, কিন্তু মুগ্ধতার কথায় কিছু বলতে পারেনি। মুগ্ধতার ভাষ্যমতে অনন্যার জন্য আজ নতুন করে কুৎসিত মনের মানুষ আদনানকে চিনতে পেরেছে সে, তাই তাকে এর জন্য থ্যাঙ্কস জানানো যায়, আর কিছুই নেই। রাত 12টা বা তার কাছাকাছি। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কালো চেয়ে গেছে পুরো আকাশটা। ঘুটঘুটে অন্ধকার মেঘের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একবার চারটা উঁকি দিচ্ছে, তো আবার এক টুকরো কালো মেঘ ঢেকে দিচ্ছে। বাতাসে আজ কেমন যেন বিষাক্ততার ঘ্রাণ। অন্ধকারের ব্যালকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রুমে গিয়ে গা এলিয়ে দিল মুগ্ধতা। চোখ বন্ধ করে পুরো দিনের ঘটনা আবার প্রথম থেকে মনে করতে লাগলো। আদনান আর মুগ্ধতার বিয়ে শুরু হওয়ার কিছুক্ষণের আগে আদনানকে উদ্দেশ্য করে বলে ওঠে অনন্যা, আদনান, তুমি কি জানো তোমার হবু বউ আমাদের কেউ হয় না? আমাদের সাথে ওর রক্তের কোনো সম্পর্ক নেই। ও আমাদের বাসার একজন আশ্রিত ছাড়া আর কিছুই নয়। এই কথাটা শোনা মাত্র পিলে চমকে ওঠে আদনান। সাথে সাথে বিয়ের আসর ছেড়ে অনন্যার কাছে থেকে ডিটেলসে সব কিছু জেনে নেয়, আর বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। চোখ থেকে টুপ করে পানি পড়ছে আমার। নিজের 2 বছরের ভালোবাসায় কী করে ভুলে গেল আদনান? আজ আমার থেকে আমার পরিচয়টাই বড় হয়ে উঠল ওর কাছে। বাবা মারা যাওয়ার পর মায়ের সাথে ভালোই দিন কাটাচ্ছিল আমার। তারপর মা অ্যাক্সিডেন্টে মারা যায়। মা চলে যাওয়ার পর থেকে চাচি বাসা থেকে বের করে দেয়। তখনই আঙ্কেল এই বাসায় নিয়ে আসেন আমার। আন্টি আর অনন্যা ছাড়া
কেউ বুঝতেই দেয়নি এই বাসায় আশ্রিত আমি। এখানে থাকতে থাকতে কখন যে এই বাড়িটাকে নিজের বাড়ি ভেবে নিয়েছি টেরই পাইনি। আদনানকে ভালোবাসতাম, কিন্তু কখনো ওর সাথে খারাপ কিছু করিনি। ওই মাঝে মধ্যে পার্কে বসে গল্প গুজব, নয়তো রাস্তায় হাঁটাহাঁটি। আমার হাত ধরলে কয়েকবার, ও ধরলেও ওর হাত আমি নিজের থেকে স্পর্শ করিনি। আমি বেশ ভদ্রলোক ওকে মনে হতো আমার। যে আমার একটু চোখের জল সহ্য করতে পারতো না, সেই আজ আমাকে সবার সামনে আমাকে কাঁদিয়ে অপমান করে চলে গেল। সবটা কেমন যেন লাগছে আমার। আমার ভালোবাসা ভুল ছিল না? সব সময় ভুল মানুষ নির্বাচন করেছি আমি, যার খেসারত এখনও দিচ্ছি। সকালে পাখির কিচিরমিচির কোলাহলে ঘুম ভেঙে গেল আমার। চোখ পিটপিট করে তাকিয়ে ফোন হাতে নিয়ে অবাক, 10টা বেজে গেছে। আজকেও সকালে কোনো কাজকর্ম করিনি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলাম। যাক, আমাকে কিছু করতে হবে না, কাজের লোকে সব করে ফেলেছে। খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি। আমাকে রুম বেরোতে দেখে আন্টি আপত্তি করলেও আঙ্কেল তাকে থামিয়ে দিল। ভাবছে হয়তো কলেজ গেলে মনটা যদি ভালো হয় আমার। আমিও সেই আশা বাড়ি থেকে বেরিয়েছি। রিকশায় উঠে মনে মনে উঠে বসে ভেবে চলছি। হঠাৎ একটা বাইক এসে আমাদের রাস্তা আটকে রিকশার সামনে দাঁড়ালো। আচমকা রিকশা থামায় হুঁশ ফিরল আমার। সামনে তাকাতে বাইককে চোখে পড়লো আমার। বাইকে দুজন ছেলে বসে আছে। হেলমেট থাকার কারণে কারো মুখ দেখা যাচ্ছে না, তবে ইয়াং বয়সের ছেলে সেটা বেশ বুঝতে পারছি। কিন্তু এরা আমার পথ আটকালো কেন ভেবে কুল কিনারা পাচ্ছি না আমি। এরা কি মাফিয়া, মেয়ে পাচারকারী, নাকি ছিনতাইকারী, কোনটা? নাকি মেয়েদের একা পেয়ে অসভ্যতা করে তারা? এখন কি করব, চেঁচাবো? কিন্তু এই রাস্তায় তো লোক সমাগম নেই বললেই চলে। তাহলে চেঁচিয়ে করবোটা কি? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। ছেলেটা আস্তে আস্তে আমার সামনে এগিয়ে আসছে। জড়ো সড়ো হয়ে বসে আছে আমি। গলা শুকিয়ে গেছে, কথা বলার শক্তি পাচ্ছি না। বার কয়েক শুকনো ঢোক গিলে জোরে জোরে শ্বাস নিয়ে এক টুকরো সাহস জোগাড় করে খোপা থেকে কাঁটা খুলে হাতে নিলাম আমি। ছেলেটা যেই আমার কাছে দাঁড়ালো অমনি কাঁটা ঢুকিয়ে দিলাম ছেলেটার গলার নিচে। শব্দ করে ক্ষতস্থান ধরে চেঁচিয়ে উঠল ছেলেটা। অফিস যাওয়ার জন্য বেরিয়েছে আফিক। মুগ্ধতার জন্য মনটা বেশ খারাপ তার। ছোট থেকে কষ্ট করে এই পর্যন্ত পৌঁছেছে মেয়েটা। যা ও একটু সুখের স্বপ্ন দেখেছিল, আদনানকে আঁকড়ে বাঁচতে চেয়েছিল, সেটাও খুব বাজে বাজেভাবে ভেঙে গেল। এসব ভাবতে ভাবতে গাড়ি ড্রাইভিং করছে আফিক। হঠাৎ গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়ে। অন্য মনস্ক হয় প্রথমে খেয়াল করেনি, যখন খেয়াল করলো তখন অনেক দেরি হয়ে গেছে। তবুও সাথে একটা হার্টব্রেক কষে আফিক, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। গাড়ির সাথে ধাক্কা খেয়ে কিছুটা দূরে ছিটকে পড়ে মেয়েটা। গাড়ি দাঁড় করিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে আফিক। ততক্ষণে পাবলিক ঘিরে ফেলেছে আফিককে। রাস্তায় পড়ে আছে মেয়েটি, সম্ভবত জ্ঞান হারিয়েছে। কপাল ফেটে রক্ত ঝরছে, ফর্সা হাত পা ছিলে রক্ত ঝরছে। পাবলিক যা নয় তাই বলা শুরু করছে। আফিক শেষের কথা পাত্তা না দিয়ে মেয়েটার কাছে গেল। সত্যি মেয়েটা জ্ঞান হারিয়েছে। আফিক দৌড়ে গাড়ি থেকে গাড়ির পানির বোতল নিয়ে মুখে পানির ঝাপটা দিল, গালে আলতো চাপ দিল। কিন্তু তাতে জ্ঞান ফিরল না মেয়েটার। মেয়েটির সাথে কেউ নেই, একাই বেরিয়েছে হয়তো। বাধ্য হয়ে মেয়েটাকে পাজা খোলা করে নিজের গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও গাড়ি উঠে গাড়ি চালানোর স্টার্ট করলো আফিক। গন্তব্য হসপিটাল। ছেলেটা নিজের ক্ষতস্থান ধরে চেঁচানো মাত্রই বাইকে বসে থাকা সেই ছেলেটা দৌড়ে এই ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, দোস্ত তুই ঠিক আছিস তো? কিছুটা সামনে দাঁতে দাঁত চেপে ক্ষতস্থান ছেড়ে সোজা দাঁড়িয়ে আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো ছেলেটি। সাথে ছেলেটি জানালো সে ঠিক আছে। ছেলেটা তাকানো দেখে ভয়ে চুপসে গেলাম। একটু নড়েচড়ে বসে উঠলাম আমি। এখন কি করা উচিত আমার? পালাবো? কিন্তু কিভাবে পালাবো আমি? দৌড়ে একটু যেতে পারলে না, তার আগে লোকটা খপ করে ধরে ফেললো আমায়। তাহলে আচ্ছা, এই ছেলেটা কি আমাকে তুলে নিয়ে যাবে আর এই আঘাত করার জন্য এক্সট্রা শাস্তি দিবে? ওরে, মুখ ধরে কাজটা করার আগে একবারও ভাবলি না এর ফল কী হবে? এমন হাতি মার্কা বুদ্ধি নিয়ে তুই ঘুরিস?
তুই একটা রাম ছাগল না ছাগলানি? আমার ভাবনার মাঝে দাঁত কটমট করে বলে উঠল ছেলেটা। এই মেয়ে, তুমি কি পাগল নাকি? এভাবে আচমকা আমাকে আঘাত করলে কেন? এজন্যই কারো উপকার করতে নেই। ছেলেটার কথায় বেশ রেগে গেলাম আমি। ছেলেটা কতটুকু জানে আমার সম্পর্কে? আর কিছু নয়, আমার মতো একটা সুস্থ মস্তিষ্কের মেয়েকে ডিরেক্ট পাগল বলে? এই অপমান কিছুতেই মুখ বুজে সহ্য করা যায় না। কর্কশ কণ্ঠে বললাম, আপনার তো সাহস কম নয়। আপনি আমাকে পাগল বললেন? পাগল আমি নই, পাগল আপনি। নইলে কেউ কোনো মেয়ের রাস্তা আটকে দাঁড়ায় নাকি? যান যান, গিয়ে পাবনায় মরেন। আমার কথা বেশ রেগে গেল ছেলেটা। এখন হেলমেট পরনে বিধায় মুখ অস্পষ্ট, তবে এতক্ষণ বুঝে গেছি এই ছেলে দুটো ছিনতাইকারী বা খারাপ কেউ নাও হতে পারে। যদি হতো তাহলে এতক্ষণে আমার কি হাল করতো কে জানে। আবার কে হতেও পারে, বোঝা যাচ্ছে না কিছুই। রেগে মেগে চেঁচিয়ে বলে উঠল ছেলেটা, এই মেয়ে, জাস্ট শাট আপ। তুমি গিয়ে পাবনায় মরো। বুঝি না এই পাগল ছাগলকে বাবা মা কীভাবে রাস্তায় একা ছাড়ে? সামান্যতম রেসপন্সিবিলিটি নেই ওদের মাঝে। আমি তোমার রাস্তা এমনি এমনি আটকে নিই, কারণ আছে। আর বিবেকের তাড়না আটকাচ্ছি, নইলে পাগল ছাগলের জন্য টাইম ওয়েস্ট করার কোনো ইচ্ছে ছিল না আমার। পাশের ছেলেটি বলে উঠল, আগেই বলেছিলাম প্রয়োজন নেই, যখন হবে তখন বুঝবে ঠেলা। শুধু শুধু কথাগুলো শুনলি, ডেকে সাবধান করছিলি, শুনিনি, ব্যাস। নামার প্রয়োজন ছিল না। সত্যি দোস্ত, অনেক বড় মাপের ভুল হয়ে গেছে। আচ্ছা, নেমে যখন গেছি তখন রিজনটা বলে যাই। ছেলেটা গা জ্বালানোর কথায় রাগ হলো, শেষ কথায় বেশ অবাক হলাম আমি। কি বলে? বাধ্য হয়ে বিবেকের তাড়নায় নেমেছি। এক্সকিউজ, এক্স্যাক্টলি কি মিন করতে চাইছে ছেলেটা? রিজনটা বলবে মানে? কি বলবে? প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়েছে ছেলেটার পানে। ছেলেটা কিছুক্ষণ নীরব থেকে বলল, এই তোমার মতো কিছু মানুষের কারণে এখন লোকের উপকার করতে ভয় পায়, হিতে বিপরীত হয়। সায়ন আমাকে আগেই বলেছিল প্রবলেম হবে, কিন্তু আমি শুনিনি। তার জন্য তোমার উপকার করতে তোমার রাস্তায় আটকেছিলাম। আগে যদি জানতাম এমন কিছু ঘটবে তাহলে কখনোই করতাম না। ছেলেটার কথা শুনে আরও অবাক হলাম আমি। আমার কোন উপকার করবেন উনি? রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বললাম, শোনো মাম্মা, আমার নাকি উপকার করার জন্য রাস্তা আটকেছেন। তা আমার রাস্তা আটকে কী উপকার করবেন আপনি? মিথ্যে বলার আর জায়গা পান না। আসলে আপনার মতো লোকদের চেনা আছে আমার। রাস্তায় একা পেয়ে অসভ্য করার আপনাদের প্রধান কাজ। আমার কথা এবার আরও রেগে গেল ছেলেটি। হাত মুষ্টি বদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলো, তোমার ওই টিপিক্যাল চিন্তা ভাবনা তোমার কাছেই রাখো। ওই যে গলার ওড়না নামক রশি পেয়েছিস, ওটা কোথায় আছে খেয়াল আছে? নেই, থাকবে কি করে? তুমি তো বেহুশ হয়ে চলাফেরা করো। একবার তাকিয়ে দেখো, তারপর সব বুঝতে পারবে। তোমাকে বাঁচাতে এসে এই হাল আমার। ধ্যাত, আগে যদি জানতাম তাহলে কিছু হতো না। মরলে মরতে, আমার কি? লোকটার কথায় ওড়নার দিকে তাকালাম আমি। আমার ওড়নার এই অবস্থা দেখে হতভম্ব চোখে তাকিয়েছি আমি। অর্ধেক বেশি ওড়না রিকশার চাকার সাথে আটকে গেছে। আর একটু পেছালে অ্যাক্সিডেন্ট হতো আমার। নিজের বোকামিগুলো বুঝতে পেরে চুপচাপ বসে আছি আমি। আমাকে চুপ থাকতে দেখে ছেলেটা বলল, কী হলো? এখন মুখে কথা নেই কেন? এতক্ষণ তো ফটর ফটর করছিলে, এখন চুপসে গেলে কেন? মেয়েরা কেয়ারলেস জানতাম, কিন্তু এতটা কেয়ারলেস জানতাম না। কখন থেকে ডেকে যাচ্ছি তোমার ওড়না পেঁচিয়ে মরতে যাচ্ছ, কথাগুলো কানে গেল না তার। আর সেজন্যে আমাকে নামতে হলো। ডিসগাস্টিং। আচ্ছা, তোমার মাথায় সমস্যা বুঝলাম, কানেও কি কম শুনতে পাও নাকি? ছেলেটার কথা শুনে গা পিত্তি জ্বলে গেল আমার। নেহাত উপকার করছে তাই কিছু বলছি না, নইলে হাজারটা কথা শোনানোর মতো ক্ষমতা এই মুগ্ধতা রাখে। ওড়নাটা ছাড়াতে ছাড়াতে বললাম, অ্যাকচুয়ালি আমি একটু অন্য মনস্ক ছিলাম, তাই শুনতে পাইনি। আর উপকার করছেন তার জন্য থ্যাঙ্কস, কিন্তু ফ্রিতে এতগুলো কথা না শুনলেও পারতেন। আপনি ফ্রিতে লোককে আঘাত করতে পারেন, আর আমি আহত হয়েও কথা শোনাতে পারবো না? স্ট্রেঞ্জ। লোকটার কথায় বেশ লজ্জা পেলাম আমি। সত্যি কোনো কিছু না জেনে এভাবে ওনাকে আঘাত করা উচিত হয়নি আমার। উপকার করতে এসে এভাবে মার খাবেন, এটা ভালো দেখায় না। আমতা আমতা করে আসলে আমি ভেবেছিলাম আপনারা ছিনতাইকারী বা মেয়ে পাচারকারী, তাই নিজেকে বাঁচানোর জন্য এটা করেছি। মেয়েটার কথায় অবাকের
সপ্তম আকাশে পৌঁছালাম আমি। কি বলে মেয়েটা? শেষে কিনা আমাকে পাচারকারী ভাবলো? আমাকে দেখলে কি পাচারকারী মনে হয় নাকি? আজব। নিজেকে ভালোভাবে একবার পর্যবেক্ষণ করে নিলাম। কই, না তো। আমার গেটআপ দেখে তো ছিনতাইকারী বা পাচারকারী মনে হচ্ছে না। মেয়েটার কথায় মুখ চেপে হাসছে শাওন। আমি তাকাতে মুখ বন্ধ করে নিল। রেগে দাঁত কটমট করে বলল, এই মেয়ে, তোমার কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে ছিনতাইকারী মনে হলো? একটু বুঝিয়ে বলবে প্লিজ? আমার কথায় রেগে গেছেন বেশ বুঝতে পারছি আমি। এদিকে কলেজে লেট হয়ে যাচ্ছে আমার। আর কথা না বাড়িয়ে কেটে বলাই উত্তম। তবে যাওয়ার আগে উত্তরটা দিয়ে যাই, শুনুন। আপনার হাবভাব, গেট আপ, গায়ে কালো টি শার্ট, কালো জ্যাকেট, মাথায় হেলমেট, টি শার্টের গলায় সানগ্লাস ঝুলানো, পায়ে ব্ল্যাক শুজ, সব কিছুই মিলে একটা ছিনতাইকারী ভাব আছে আপনার মাঝে। তার উপর রাস্তায় আচমকা একটা মেয়ের রাস্তা আটকে দাঁড়ানো, সবেতে পাচারকারী বা ছিনতাইকারীর সাথে আপনার মিল পেয়েছি আমি। এভাবে আপনি আমাকে যাই ভাবেন না কেন, এটাই সত্যি। আর হ্যাঁ, আপনাকে এভাবে দেখলে আমি নেই, যে কেউ ছিনতাইকারী উপাধিতে ভূষিত করবে 100% শিওর আমি। মামা চলেন তো। লোকটার উত্তরের অপেক্ষা না করে রিকশা চলতে লাগলো আপন গতিতে। পেছনে লোকটা চেঁচিয়ে দাঁড়াতে বলছে, কিন্তু মামাকে নিষেধ করায় থামেননি উনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে উফ, জোর বাঁচা বেঁচে গেল। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে আফিক। মেয়েটা ডক্টরের কেবিনে নিয়ে গেছে। এখনও সেন্স ফেরেনি। ইনজুরি তেমন বেশি নয়। মেয়েটার কোনো ফোন আফিকের কাছে আছে, কিন্তু পাসওয়ার্ড লাগানো বিধায় খুলতে পারছে না। আফিকের কাছে এই জিনিসটা বড্ড বিরক্তিকর। এই যুগে ছেলেমেয়েরা পাসওয়ার্ড ছাড়া চলতে পারে না। যেখানে আফিক কখনো ফোনে পাসওয়ার্ড লাগায় না, সবসময় নর্মাল লকে থাকে। ফোন আছে বলেই পাসওয়ার্ড লাগাতে হবে, এটা কেমন কথা? এই জিনিসটা একদম পছন্দ করে না আফিক। ফোনের সাথে থাকার অর্থ হলো যদি কোনো বিপদে পড়ে তাহলে যাতে পরিবারের মানুষ জানতে পারে, কিন্তু এভাবে থাকলে তো কাউকে কিছু জানানো সম্ভব নয়। এই মেয়ের এই অবস্থা, কিন্তু আফিক কাউকে কিচ্ছুটি জানাতে পারছে না। এদিকে অ্যাক্সিডেন্ট চক্করে পড়ে আজ অফিসের ইম্পর্টেন্ট একটা মিটিং মিস হয়ে গেল। হঠাৎ কেবিন থেকে বেরিয়ে এলো ডক্টর। ডক্টরকে দেখে এগিয়ে গেল আফিক। ডক্টরকে উদ্দেশ্য করে বলল, ডক্টর, পেশেন্টের অবস্থা কেমন এখন? ওনার সেন্স ফিরছে? আঘাত কি খুব বেশি? হ্যাঁ, ফিরছে। তেমন কিছু হয় নাই, কপাল ফেটেছে, হাত পা ছিলে গেছে, আর তেমন কোনো সমস্যা হয়নি ওনার। একটু পরে ওনাকে নিয়ে যেতে পারবেন। ডক্টর থ্যাঙ্কস জানিয়ে মেয়েটাকে কেবিনের দিকে পা বাড়ালো আফিক। বেডে চোখ যেতেই চোখ আটকে গেল তার। এতক্ষণে মেয়েটিকে খেয়াল করেনি সে। এখন ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বেডে চোখ বন্ধ করে শুয়েছে মেয়েটা। চুলগুলো অগোছালো, মাথায় সাদা ব্যান্ডেজ পেঁচানো, গায়ের রং ধবধবে ফর্সা। ফর্সা গায়ে মাথা সাদাই ব্যান্ডেজ এত যেন মেয়েটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো, উপর ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে আছে। মেয়েটিকে আরও মোহনীয় লাগছে আফিকের কাছে। এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়েছে আফিক। ধীর পায়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে অপলক দেখে চলছে। সামনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ পিটপিট করে তাকালো মেয়েটা। সামনে অপরিচিত কাউকে দেখে অস্বস্তি বোধ করলো আফিক। মেয়েটির অস্বস্তি বুঝতে পেরে চোখ সরিয়ে স্বাভাবিক হয়ে বলল, অ্যাকচুয়ালি আমি সেই হতভাগা যে আপনার এই দশা করেছে। বেখেয়ালে অন্যমনস্ক হয়ে গাড়ি ড্রাইভ করছিলাম, তাই এমনটা হয়েছে। আই এম সরি। তাই এখন আপনি ভালো আছেন তো? আমার কথায় আলতো হাসলো মেয়েটা। অতি ভদ্রতার সহিত জবাব দিল, এভাবে নিজেকে দোষী ভাববেন না। আমারও যথেষ্ট দোষ ছিল। এভাবে আশপাশ না দেখে রাস্তা ক্রস করা উচিত হয়নি আমার। মেয়েটার চেহারা যতটা মিষ্টি, তার চেয়ে বেশি মিষ্টি তার কণ্ঠ। আহা, কি মধুর কণ্ঠ তার! ধ্যানমগ্ন হয়ে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তুলির আওয়াজে হুঁশ ফিরল আমার। কি হলো? কোথায় হারিয়ে গেলেন আপনি? এবার আমাকে যেতেই হবে। সেই কখন বাসা থেকে বেরিয়েছে। বাসায় নিশ্চয়ই সবাই টেনশন করবে। চলুন, আপনাকে আমি ড্রপ করে দিচ্ছি। আর হ্যাঁ, মেডিসিনের প্যাকেট দেখিয়ে, এখানে মেডিসিন আছে, এগুলো ঠিকমতো খাবেন আর রেস্ট নেবেন। দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনি। আবারও আই এম সরি। সত্যি আমার করা কাজের জন্য খুব দুঃখিত আমি।
আমার কথায় আবারও হাসলে মেয়েটা। এই হাসিটা যেন আরও পাগল করে দিচ্ছে আমায়। হাসলে গালে টোল পড়ে, ইচ্ছে করে ওই টোল পড়া গালে ডুবে যাই আমি। বেড থেকে নামতে নামতে বলল মেয়েটা, এতবার সরি বলতে হবে না, আপনি আমি দুজনেই দোষী। আমি দেখে চললে এটা হতো না, তাই এর জন্য আক্ষেপ করবে না, এটা হওয়ারই ছিল, তাই হয়েছে। আচ্ছা, আপনাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আসসালামু আলাইকুম। আমাকে ক্রস করে যেতে লাগলো। কেমন অজানা অনুভূতি কাজ করছে আমার মাঝে। তার চলে যাওয়ার কথা শুনে মন খারাপ হলো আমার। মেয়েটা আমার সামনে থেকে চলে যাক কিছুতেই চাইছি না আমি। রাস মেয়েটার রাস্তা আটকে বলল, প্লিজ একা একা যাবেন না, আমার একটা দায়িত্ব আছে। এই অবস্থায় আপনাকে একা ছাড়তে পারি না আমি, তাই আপনাকে আমার সাথে যেতে হবে। আমার কথায় কিছু বলল না মেয়েটা। মুখ দেখে বোঝা যাচ্ছে আমার কথার সাথে সম্মতি আছে তার। হাসপাতালে বিল পে করে বেরিয়ে গেলাম। আমি বিল পে করায় বেশ বিরক্ত মেয়েটা। সে বিল পে করতে চেয়েছিল, করতে দেয়নি বলে গাল ফুলিয়েছে। গাড়িতে উঠছে থেকে কোনো কথা নেই, জানলা দিয়ে বাইরে তাকিয়েছে। মেয়েটার মুখ দেখে হাসছি আমি, রাগলে আরও বেশি মিষ্টি দেখায়। ওকে আর চোখে দেখে হালকা হেসে গাড়ি স্টার্ট দিলাম আমি। কলেজে ঢুকে তিথিকে খুঁজে চলছি আমি। তিথি আমার বেস্ট ফ্রেন্ড, আনলিমিটেড কথা বলাই ওর কাজ। কথা বলতে বলতে মাথার মগজ ফেনা করে ফেলে। একটু দূরে দাঁড়িয়েছে তিথি, আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। উঠবেই তো, যার মাত্র গতকাল বিয়ে হলো সে আজ কলেজে। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছে তিথি। বিস্মিত কণ্ঠে বলল, মুগ্ধতা তুই? বিয়ের বাড়ি এত সব সিচুয়েশন রেখে তুই আজ কলেজে? তিথির কথা শুনে আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে। নিজেকে সামলে মুখে হালকা হাসি রেখে টেনে, ওসব কথা বাদ দে তো, এখনও ক্লাসে যাসনি কেন? ক্লাস থেকে প্রায় শেষের দিকে। আরে রাখ তো তোর ক্লাস, আগে বল তুই আজ কলেজে কেন? আজ তো তেমন ইম্পর্ট্যান্ট কোনো ক্লাস নেই তাহলে? আর আমি কাল থেকে যেতে পারিনি, তার জন্য সরি। মেয়েটাকে না বলে রেহাই নেই, তাই সবটা খুলে বললাম। সবটা শুনে স্তব্ধ হয়ে গেছে আর বকে চলছে আদনানকে। এরকম একটা শয়তান জল্লাদকে বিয়ে না করাই ভালো করছি বলে সান্ত্বনা জানাচ্ছে আমায়। আমাদের কথার মধ্যে ছেলেটার কণ্ঠ শুনে থেমে গেল তিথি। পেছন ফিরে তাকে দেখে কিছুটা বিস্মিত হলো। ছেলেটি ওকে উদ্দেশ্য করে বলে উঠল, এই তিথি, ক্লাস ফাঁকি দিয়ে এখানে কি করছিস? কলেজে কি ক্লাস ফাঁকি দেওয়ার জন্য আসিস নাকি? দাঁড়া, আজকে খালামণিকে ব্যাপারটা বলছি আমি। ছেলেটার কথা শুনে ভয়ে চুপসে গেল তিথি। হালকা কয়েক ঢোক গিলে বলল, না ভাইয়া, আমি ইচ্ছে করে ক্লাস ফাঁকি দেয়নি, আসলে আজকে আমার আসতে লেট হয়ে গেছে, তাই ফার্স্ট ক্লাসটা মিস হয়ে গেছে। তাই? হ্যাঁ ভাইয়া, সত্যি। ছেলেটার কণ্ঠটা কেমন পরিচিত লাগছে আমার, কোথাও একটা শুনেছি হয়তো। যাকগে, হয়তো নাও শুনতে পারি, আবার শুনতেও পারি, এত ভেবেও কাজ নেই। হঠাৎ আমাকে উদ্দেশ্য করে বলে উঠল ছেলেটা, এই তিথি, তোর সাথে এই খাম্বাটা কেড়ে এতক্ষণ ধরে পেছন ফিরে চোরের মতো দাঁড়িয়েছে, নড়াচড়া নেই, মুখে কোনো কথা নেই কেন? তিথি, ভাইয়া ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মুগ্ধতা। আর মুগ্ধতা, ইনি হচ্ছেন আমার কাজিন ভাই মুগ্ধ ভাইয়া। লোকটার কথায় হতভম্ব আমি। কি বলে আমি খাম্বা, আমি চোর? লোকটার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে পেছন ফিরে তাকালাম আমি। আমি কিছু বলতে যাব তার আগে ছেলেটা বলে উঠল, তিথি, তোর বেস্ট ফ্রেন্ড এমন চোরমাকা কেউ ভাবতেই কষ্টে আমার ভেতরটা ফেটে যাচ্ছে। দেখিস আবার এই চোর থুকু চুন্নির কাছ থেকে চুরিবিদ্যাটা আবার শিখিস না যেন। মুগ্ধ না টুকদের কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। ছেলেটার কথা শুনে চোখ বেরিয়ে আসার উপক্রম আমার। আমার সম্বন্ধে কি বলে এই ছেলে? এভাবে মন্তব্য করছে, কতটুকু জানে আমার সম্পর্কে? সে রুক্ষ কণ্ঠে বলে উঠলাম আমি, দেখুন মিস্টার মুগ্ধ, আপনি তিথির কাজিন, সেই হিসাবে আমার শ্রদ্ধাভাজন, কিন্তু আপনি আমার সম্পর্কে এই কথাগুলো বলছেন, তারপর কি আর আপনাকে শ্রদ্ধা সম্মান দিতে পারবো? না, পারবো না আমি। তাই বলে কিছু বলবেন না যার জন্য সম্মানিত নয়, অপমানিত হতে হয়। আর কারো সম্পর্কে কিছু না জেনে এভাবে আচমকা মন্তব্য করা ঠিক নয়, সেটা নিশ্চয় জানেন আপনি। আমার কথায় চরম বিরক্ত ছেলেটা, কিন্তু কেন, কিভাবে, বুঝলাম না আমি। নিজের চুলগুলো ঠিক করে কানে আঙ্গুল ঢুকাতে ঢুকাতে, উফ,
কানের পোকা নাড়িয়ে দিল। এত লেকচার দিও না, এসব লেকচার আর যাই হোক তোমার মুখে মানায় না। এতগুলো কথা বললে। আচ্ছা, তুমি কি মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে সব কিছু জেনেই তবেই মন্তব্য করো? করো না তো? তাহলে যা নিজে করো না, তা অন্যের কাছ থেকে এক্সপেক্ট করো কেন? তিথি: ভাইয়া তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ওর চোট টোট কিছু না। আচ্ছা, এখানে থামো তো তোমরা। মুগ্ধতা: ভাইয়ের সাথে হয়তো মজা করছে, কিছু মনে করিস না। আরে দিদি এসব বলিস না, আমি মজা নয়, ওকে সিরিয়াসলি কথাগুলো বলছি। আর আমি জানি আমি যা বলছি ঠিক বলছি। ডোন্ট কেয়ার ভাব নিও। ও যদি কাউকে না যাচাই বাছাই করে আচমকা লোককে উল্টোপাল্টা বলতে পারে, তাহলে আমি কেন পারি না? হোয়াই নট? ছেলেটার কথায় বিস্মিত আমি। পাগল নাকি আমি এখন কাউকে এমনি এমনি কথা শুনলাম? লোকটা আজকেই ফার্স্ট দেখলাম। তাহলে আমার সম্পর্কে যেভাবে কথা বলছে যেন আমি কতকালের পরিচিত ওনার। নিজের রাগ নিয়ন্ত্রণ করে বললাম, কি বলতে চাইছেন আপনি? একটু খোলসা করে বলবেন প্লিজ। আর আপনি কাকে কখন কারণ ছাড়া এভাবে অপমান করছি সেটা বলবেন। আমার কথায় হাসলো ছেলেটা, হেসে বলল, আরে মিস কেয়ারলেস, তুমি এত তাড়াতাড়ি সব ভুলে যাও নাকি? আজকে সকালে আমাকে কি কি বলেছিলে মনে নেই তোমার? তখন তুমি কতটুকু জানতে আমার সম্পর্কে যে আমি ছিনতাইকারী? আরও কী যেন মনে বলেছিলাম, পড়ছে না। ছেলেটার কথায় ভাবনায় ডুব দিলাম আমি। ভালোভাবে একবার পরখ করে নিলাম। আরে হ্যাঁ, এই তো রাস্তার সেই ছেলেটা যাকে আঘাত করেছিলাম আমি। ছিনতাইকারী, পাচারকারী উপাধি দিয়েছি। হেলমেট থাকায় মুখ দেখিনি, শুধু গেট আপে মনে আছে। এই জন্য কণ্ঠটা পরিচিত লাগছে আমার। ছেলেটা এই কলেজে থাকতে হলো? ধুর! আমতা আমতা করে বললাম, দেখুন, তখনকার সাথে এখনকার অনেক তফাৎ। তখন ঘটনাটা সন্দেহ করার মতো ছিল তাই বলছি, কিন্তু এখন আপনি ইচ্ছে করে আমাকে বলেছেন যা একদমই অনুচিত। উচিত অনুচিত ঠিক বেঠিক কিছুই বুঝি না আমি। আমি শুধু জানি তুমি অকারণে আমায় আঘাত করছো, উল্টোপাল্টা বলছো। এখন আমি বলছি শোধবোধ। আর একটা কথা, এখন আমাদের কলেজে রোজ আসতে হবে, বাকিটা পরে দেখে নেব। তখন রাস্তা থেকে পালিয়ে এসেছিলে ভুরু নাচিয়ে, এবার যাবে কোথায়? বলেই সানগ্লাস চোখে লাগিয়ে হনহন করে চলে গেল মুগ্ধ। আমি আর তিথি মুগ্ধ যাওয়ার পানে চেয়ে আছি। ঝামেলা যেন পিছুই ছাড়তে চায় না আমার। একটা শেষ হতে না হতে আর একটা উৎপত্তি। আদনানকে নিয়ে যথেষ্ট আপসেট আমি। আর এই মুগ্ধ, উফ, কোথাও একটা শান্তি নেই আমার। আমাকে চুপ থাকতে দেখে তিথি বলল, এই রাস্তায় কি হয়েছে রে? ভাইয়া তোকে কীসব বলল? তিথির কথায় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। তারপর সব কিছু খুলে বললাম ওকে। সব শুনে হা হয়ে গেল তিথি। তারপর বলল, মুগ্ধতা রে, তোর কপালটাই খারাপ। তুই পড়েছিস ভাইয়ের কপালে। ভাইয়া এমনিতেই কারো পিছনে লাগে না, আর যদি কেউ লাগে তাকে সহজে ছাড়ে না। এখন তোর কি হয় কে জানে। তিথির কথায় চমকে উঠলাম আমি। আল্লাহ একটা বিপদ শেষ না হতে আর একটা দিল। এখন এই মুগ্ধ আমাকে কি করবে পুরো জীবন শেষ? জীবনে কি পেলাম? শুধু হতাশা আর গ্লানি। ধুর, ভাল লাগে না। জানলার বাইরে মুখ করে বসে আছে মেয়েটা, মুখে কোনো কথা নেই। একবারের জন্য আফিকের দিকে তাকাচ্ছেও না পর্যন্ত। এটা কিছুতেই মানতে পারছে না আফিক। মেয়েটির দৃষ্টি আকর্ষণ করার জন্য হালকা কাশলো আফিক, কিন্তু তাতেও তার কোনো হেলদোল নেই। যেভাবেই ছিল সেভাবেই রয়ে গেল। এতে বেশ খারাপ লাগলো তার। হঠাৎ গাড়ি থামায় চমকে আফিকের দিকে তাকালো মেয়েটি। ভুরু কুচকে বলল, কী হলো? আপনি গাড়ি থামালেন কেন? আমি তো এখন বাসার সামনে আসিনি। আমার কথায় মৃদু হাসলো আফিক। নরম কণ্ঠে বলল, জানি আপনার বাসা এখনও পৌঁছাননি। আসলে কেউ যদি আমার উপর রেগে থাকে তাহলে শান্ত হয়ে ড্রাইভ করতে পারি না আমি। লোকটার কথা হতবাক আমি। বেশ অবাক হয়ে, কি বলছেন? কে রেগে আছে আপনার উপর? নিজের চুলগুলো ঠিক করতে করতে বলে উঠলেন উনি, ওই যে সামনে থাকা মেয়েটি। যদি এখনও নাম জানি না, তাই মেয়েটি বলে সম্বোধন করছি। এর জন্য আবার রাগ করা যেন না হয়। যদি নামটা বলতেন তাহলে উপকৃত হতাম। তা আপনার রাগের কারণটা বলবেন কি আমায়? আমার কথা হাসলো মেয়েটা। মেয়েটির হাসি মুখ দেখে অজানা
হারিয়ে যাচ্ছি আমি। প্রথমত আমি কারো উপর রাগ করিনি, কেউ আমার কথা না শোনালেও খারাপ লাগে আমার। আপনি আমার কথা শোনেননি, তাই একটু আপসেট হয়ে, আর কিচ্ছু নয়। আমার নাম মিতুল, সবাই মিতু বলে ডাকে। মেয়েটির কথায় হেসে উঠলাম। ওকে রাগানোর জন্য বললাম, তেঁতুল? ও মাই গড, সিরিয়াসলি? তেঁতুল কারো নাম হতে পারে নাকি? ছেলেটির কথায় ক্ষেপে গেলাম আমি। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বললাম, তেঁতুল নয়। দাঁতে দাঁত চেপে, আমার নাম মিতুল। কানের প্রবলেম থাকলে ডক্টর দেখান, তবু ভুলভাল বকবেন না, ওকে? ও সরি, রাগ করবেন না, ফান করলাম। খুব সুন্দর নাম, মিতুল অর মিতু। আমি আফিক, যদিও আমার জানার ইচ্ছে নেই আপনার, তবুও বললাম আর কি। আমার কথায় খিলখিল করে হেসে উঠল মিতু। তারপর বলল, আচ্ছা এবার যাওয়া যাক, আমার দেরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে ড্রাইভ করতে শুরু করলো আফিক। একটা মোড়ের মাথায় গাড়ি দাঁড় করালো। মিতুর বাসাটা মোড়ের শেষে। সে চায় না কেউ জানুক কোনো ছেলে তাকে নামিয়ে দিয়ে গেছে, তাই এখানে থামাতে বলল আফিককে। মিতু গাড়ি থেকে নেমে ধন্যবাদ জানালো আফিককে। আফিক তার শরীরের যত্ন যাতে ঠিকভাবে, সেই ব্যাপারে অনেক উপদেশ দিল। তারপর আফিককে বিদায় জানাতে হাঁটতে লাগলো মিতু। আফিক ওখানেই দাঁড়িয়ে তাকিয়ে আছে মিতুর যাওয়ার পানে। বেশ কিছুক্ষণ পর মিতুকে আর দেখা যাচ্ছে না। তখন মনের অজান্তে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আফিকের। একরাশ বিরক্ত নিয়ে মন খারাপ করে গাড়ি স্টার্ট দিল আফিক। কলেজে 4টা ক্লাস করে হাঁপিয়ে উঠেছে মুগ্ধতা। এদিকে মাথা ব্যথা, মাথায় ফেটে যাচ্ছে। কিছুতেই ক্লাসে মন বসাতে পারছে না। শুধু কালকের ঘটনাগুলো পর্যায়ক্রমে চোখের সামনে ভাসছে, আর পারছে না ক্লাসে বসে থাকতে। তিথির ইচ্ছে নেই ক্লাস করার, কিন্তু মুগ্ধর ভয়ে দাঁতে দাঁত চেপে ক্লাস করেই চলছে। আজকে ফার্স্ট ক্লাস মিস, সেটা দেখে নিচে মুগ্ধ। তারপর যদি আবার দেখে তাহলে রক্ষে নেই। বাসায় সত্যি সত্যি বলে দিবে বাড়িতে তিথির মা এ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটাবে। তাই বাধ্য হয়ে ব্যাগ কাঁধে নিয়ে একা একা বেরিয়ে এসলো মুগ্ধতা। মাথাটা ঝিম মেরে আছে, ব্যাগ কাঁধে আস্তে আস্তে এগিয়ে এসছে মুগ্ধতা। হঠাৎ কারোর সাথে সজোরে ধাক্কা খায়। ধাক্কার তাল সামলাতে না পেরে সামনে থাকা লোকটিকে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চুলগুলো উপরে পড়েছে মুগ্ধতার মুখে। ঘন কালো চুল, আর ফাঁকে ফাঁকে হালকা মুখ দেখা যাচ্ছে তার। ছেলেটা তার মুখের চুলগুলো সরিয়ে অপারগ দৃষ্টিতে তাকিয়েছে মুগ্ধতার দিকে। মুগ্ধতা চোখ খিচে বন্ধ করে আছে, চুলগুলো সারিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলছে তাকে। ধবধবে ফর্সা মুখ, জোড়া ঘন কালো ভুরু যুগল, চোখের নিচে ডাগর ডাগর চোখ, ঠোঁটের কোণে নিচে ছোট্ট একটা তিল। মেয়েটার সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করে ছেলেটি। হঠাৎ কপালে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল মুগ্ধতা। চোখ পিটপিট করে তাকিয়ে অবাকের চরমে পৌঁছালো আপনি। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এটা যেন মুগ্ধতার সাথে মানায়। সামনে মুগ্ধতার সাথে লেপ্টে আছে মুগ্ধর শরীর, এক ধ্যানে তাকিয়ে আছে মুগ্ধ। হঠাৎ মুগ্ধতার আওয়াজে শুনে হুঁশ ফিরল তার। এই যে এভাবে 36,000 টন ওজন নিয়ে আমার উপর পড়ে আছেন কেন? এত ওজন আমার শরীর নিতে পারছে না, প্লিজ তাড়াতাড়ি উঠুন। মুগ্ধতার কথায় হুঁশ ফিরল আমার। শিট, কী হয়েছিল আমার? এতক্ষণ ধরে একটা মেয়েকে এভাবে দেখে গেলাম, ছি। দ্রুত মুগ্ধতাকে ছেড়ে উঠে দাঁড়ালাম আমি। আশপাশ তাকিয়ে, না, তেমন কেউ নেই। এখন ক্লাস টাইম, যার ক্লাসে, তাই 2-4 জন ছাড়া কেউ দেখেনি। উঠে দাঁড়িয়ে নিজের হাত ঝাড়তে লাগলাম আমি। মুগ্ধতা ওর মধ্যে দাঁড়িয়ে আছে। ওকে উদ্দেশ্য করে বলে উঠলাম, এই মেয়ে, তুমি চোখে দেখো না? আন্ধা নাকি? প্রথমে ভাবলাম পাগল, তারপর দেখলাম বয়রা, এখন দেখি অন্ধ। ভাবা যায় একসাথে এতগুলো সমস্যা নিয়ে আছো? ওনার কথাগুলো শুনে রাগে গা জ্বলে উঠল আমার। রাগী কণ্ঠে দাঁত কটমট করে বললাম, আন্ধা আমি নই, আপনি অন্ধা। আমি ঠিক ছিলাম। আপনি দেখে চলতে পারেননি নাকি? মেয়ে দেখলে ধাক্কা মারতে ইচ্ছে করে কোনটা? মুগ্ধতার কথায় বেশ রাগ হলো আমার। আর সব কিছু মানা যায়, কিন্তু কেউ আমার চরিত্র নিয়ে বলবে, সেটা টলারেট করার মতো শক্তি বিধাতা আমায় দেয়নি। হ্যাঁ মানছি, দোষটা আমারই, কিন্তু তাই বলে আমার চরিত্র নিয়ে টানাটানি করবে, এটা মানব না আমি। মুগ্ধতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, হে লিসেন,
আমাকে আর যাই ভাবো না কেন চরিত্রহীন ভেবো না। মেয়েদের যথেষ্ট রেসপেক্ট দিয়ে চলি আমি। আর তুমি নিজেকে কি মনে করো যে তোমাকে দেখে ইচ্ছে করে ধাক্কা মারবো? যদি সুন্দরী রূপসী মায়াবী কোনো এক মানবী হতে তাহলে ভেবে দেখতাম, কিন্তু তাও নয়, খুব সাদামাটা ডাইনি বুড়ির মতো দেখতে। তাহলে শুধু শুধু তোমার পিছনে টাইম নষ্ট করবো কেন আমি? মুগ্ধর কথায় বেশ খারাপ লাগলো আমার। হয়তো এই সাদামাটা হওয়ার জন্য আদনান আমার পরিচয়ের অজুহাত দেখিয়ে আমাকে ছেড়ে দিয়েছে, নইলে এভাবে আমাকে ভুলে যেতে পারতো না। মন খারাপগুলো উড়ে এসে ভিড় জমালো মনের মধ্যে। মাথা ব্যথায় এমনি মাথা ছিঁড়ে যাচ্ছে, তার উপর এত সব আর নিতে পারছি না। আমাকে চুপ থাকতে দেখে মুগ্ধ এমন হাতিমার্কা হওয়া সত্ত্বেও আমাকে তুমি কি বললে? 36,000 কেজি ওজন? হ্যাঁ হ্যাঁ, আমার ওজন 36,000 কেজি হতে পারে? তোমার মতো 36,000 কেজি হবে না। না, ওনার মতো লোককে ছেড়ে দেওয়া যায় না। যত ভাবছি কথা বাড়াবো না, তত কথা বলেই যাচ্ছেন উনি। বেশ ঝাঁঝালো কণ্ঠে বললাম, আপনার ওজন 36? হা হা, আমাকে হয় ভূতের নয় পাগল ধরছে। অবশ্য মোটা হাতে কখনো নিজেকে মোটা মনে করে না। তার থেকে ছোট কাউকে তার থেকে বড়ই মনে করে। এ যেমন অন্যভাবে বলি, চোর চুরি করে কখনো বলে না যে আমি চুরি করছি। তাই আপনি যতই মোটা হাতি হন না কেন, কখনোই বলবেন না আপনি মোটা হাতি। তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে মোটা হাতি বললে? জি বললাম। আর আমার সাহস বরাবরই একটু বেশি। যেহেতু একই কলেজে আছি সেহেতু আপনার জেনে রাখা ভালো। তুমি বড্ড বেশি কথা বলো। সিনিয়রদের সম্মান দিয়ে কথা বলতে শেখো। যেটুকু শিক্ষণী, সম্মান অসম্মান সব কিছু নিজের উপর নির্ভর করে। নিজের গুণে মানুষ সম্মানিত হয়, আবার অপমানিত হয়। যাকগে, এত কথা বলে লাভ নেই। আপনার মতো ফালতু ক্যাচাল ভালো লাগছে না আমার। আমার ভালো লাগছে না। যদি নিতান্ত ঝগড়া করতে ইচ্ছে হয় তাহলে এখানে দেখেন অনেক মেয়ে আছে, যার সাথে ইচ্ছে তার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন। কথাগুলো এক নাগাড়ে বলে মলিন মুখে চলে গেল মুগ্ধতা। আমি চেঁচিয়ে ডাকা সত্ত্বেও পেছন ফিরে তাকায়নি। মেয়েটার ইলিম আছে বলতে হবে। আমার ডাক উপেক্ষা করে চলে গেল। এই মুগ্ধর ডাক উপেক্ষা করে খুব বার বেড়েছে তোমার, তাই না মুগ্ধতা? ঠিক আছে, বাঁকা হিসেব এবার দেখে নিব। পার্কে বসে আছি আমি। যার যখন মন খারাপ হয় তখনই ছোট্টে এখানে চলে আসি আমি। এখানে আসলে সব মন খারাপগুলো অদ্ভুতভাবে হারিয়ে যায়। মনে অজানা এক প্রশান্তি পাই আমি। আমার সব মন খারাপের পর এখানে আসি। এবার আদনান ভালোভাবেই জানতো, যখনই ওর সাথে ঝগড়া হতো তখনই এখানে এসে বসে থাকতাম। আর আদনান কত শত উপায়ে রাগ ভাঙাতো। আর আজ মাত্র একটা অজুহাত দেখে আমার থেকে হাজার মাইল দূরে চলে গেছে আদনান। যতই ভুলে যাইতে চাই না কেন পারছি না। কোথাও না কোথাও ওর জন্য মন খারাপ থেকেই যাচ্ছে আমার। হয়তো এভাবে সারা জীবন ওকে মাথায় নিয়ে বেঁচে থাকতে হবে আমার। কথাগুলো ভাবতেই চোখ দুটো অশ্রুতে ভরে গেল। টুপটাপ পড়তে লাগলো ঝর্ণাধারা। চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টায় আছি আমি। তখনই কারো কথা কানে এলো আমার। কথাগুলো শুনে চোখ খুলে সামনে তাকালাম আমি। চোখ খুলে হতভম্ব হয়ে আছে এমনি মুগ্ধ। এই যে মুগ্ধ, তা এভাবে বসে কাঁদছেন কেন? নিশ্চয় বয়ফ্রেন্ড আসবে বলে আসেনি, তাই দুঃখে মুক্তদানাগুলো ঝরাচ্ছে, তাই না? আচমকা ওনার গলা পেয়ে চমকে উঠলাম আমি। লোকটা যেন পিছুই ছাড়তে চাইছে না আমার। কই আগের থেকে তো কখনো দেখিনি। তাহলে আজ এতবার ওনার সাথে দেখা হচ্ছে কেন? ওনার কথার পিঠে কোনো কথা না বলে বসে আছি আমি। আমাকে চুপ থাকতে দেখে বললেন উনি, কী দিনকাল এলো মাইরি। মেয়েরা কলেজ ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, আবার বয়ফ্রেন্ড না আসলে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। আশ্চর্য। লোকটার কথায় চরম বিরক্ত আমি। বুঝতে পারছি না আমাকে নিয়ে মজা করছেন উনি, কিন্তু এরকম মজাই নেই আমি। আমার অবস্থা জানতে পারতেন তাহলে কেঁপে উঠতেন উনি। বাবা গো বাবা, বয়ফ্রেন্ড আসেনি বলে এত রাগ যে আমার কথায় উত্তর দিচ্ছে না। দেখেছো চেনা মানুষ কত সহজে না চেনার ভান ধরে। মুগ্ধ এই লোকটা এতটা বিরক্ত হবে এটা কখনোই ভাবতে পারিনি আমি। কর্কশ কণ্ঠে বললাম, আপনি এখানে কেন? আপনি আমি যেখানেই যাই সেখানে আপনাকে কেন যেতে হয় বলেন তো আমায়?
এখানে আমি প্রেম করি আর যাই করি তাতে আপনার কি? নাথিং। তুমি প্রেম করো দেবদাস থুকু দেবদাসী হলেও আমার কিচ্ছু না। তাহলে আমার পিছু পিছু এখানে এসেছেন কেন? আমাকে পাহারা দিতে? মুগ্ধতার কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম আমি। মেয়েটা বলে কি আমি ওকে পাহারা দিতে এখানে এসেছি? আজব। আমার কথায় খুব বড় রকমের সমস্যা আছে তাই না মুগ্ধতা? ওনার কথায় রাগে শরীর রিডি করছে আমার। কি মনে করেন নিজেকে উনি? তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এই পর্যন্ত বেশ কয়েকবার আমাকে পাগল বলে ফেলেছেন আপনি। পাগল আমি নই, পাগল আপনি, তাই আজে বাজে বকছেন। স্টপ। নিজে পাগল হয়ে স্বীকার করবেন না। তোমার আচার আচরণ প্রমাণ করে তুমি পাগল। নইলে কেউ রাস্তায় এভাবে কাউকে আঘাত করে মাগো এখনও ব্যথা করছে। লোকটার কথায় বেশ লজ্জা পেলাম আমি। সত্যি এই কাজটা করা উচিত হয়নি আমার। মুখ কাচুমাচু করে বললাম, দেখুন এই একটা কাজের জন্য বারবার আমাকে পাগল বলতে পারেন না আপনি। তখন পরিস্থিতি অন্যরকম ছিল, তাই এটা করতে বাধ্য হয়েছিলাম আমি। আমাকে পরিস্থিতি দেখাতে এসো না। আধপাগল মেয়ে একটা, কিচ্ছু জানো না। আর নাই যেন পাগলামিটা খুব ভালোই যেন দেখেছি। মুগ্ধর সাথে বর্তমান কোনো কথা বলতে ইচ্ছে করছে না আমার। মাথা ব্যথায় মাথা ফেটে যাচ্ছে, তার উপর ওনার ফালতু বকর বকর। সব মিলিয়ে অতিষ্ঠ আমি। এখানে থাকলে ওনার সাথে ঝগড়া করতে হবে আমায়। তাই কথা না বাড়িয়ে বসা থেকে উঠে দাঁড়ালাম আমি। কাঁধে ব্যাগ নিয়ে সামনে এগোতে লাগলাম। পেছনে মুগ্ধ আমাকে ডেকে হাজারটা কথা বলছে, তার কিছুই যেন শুনতে পাচ্ছি না আমি, কারণ কথাগুলো শোনার ইচ্ছে নেই আমার। মুগ্ধতা শোনো, চলে যাচ্ছ কেন? তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে না? যা বাবা। চলে গেল। মেয়েটা কেমন যেন আজব প্রকৃতির। হঠাৎ হঠাৎ চুপ করে যায়। তার এমন কাণ্ড করে যেন অবুঝ বাচ্চা। গালে হাত বুলিয়ে, বাবা দজ্জাল মেয়ে, কি মারটাইনে মারল উফ। কিন্তু মেয়েটা হঠাৎ চলে গেলে কেন? ধুর, কিছুই বুঝলাম না আমি। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে টুকটাক কিছু কাজ সেরে নিলাম আমি। দুপুরে হালকা কিছু খারাপ খেয়ে নিজে চলে আসলাম। রুমে এসে বসতে শুরু হলো অনন্যা আপুর ডাক। তার ডাক কানে আসতে দৌড়ে তার রুম থেকে চলে এলাম, কারণ 1 মিনিট লেট হলে 35 থেকে 40টা কথা শুনতে হবে আমায়। রুমে যেতে এক গাদা কাপড় হাতে ধরিয়ে দিল আমায়। সেগুলো এখন ধুয়ে দিতে হবে। এগুলো নতুন কিছু? আপুর যাবতীয় কাজ একমাত্র আমাকেই করতে হবে। যদি কাজ না থাকে তাহলে ভালো জামা কাপড়গুলো আমাকে দিয়ে ধোয়াবে। কেন আমাকে এতটা অপছন্দ করে জানি না। কোথাও না কোথাও না বলে কাপড়গুলো ধুতে চলে গেলাম আমি। কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়ে নিচে যেতে আন্টি বলল, মুগ্ধতা আমার কোমরে খুব ব্যথা করছে, একটু ম্যাসাজ করে দে তো। আন্টির কথায় না করতে পারলাম না আমি। আন্টির সাথে চুপচাপ তার রুমে চলে গেলাম। কোমরে হাত পা টিপে আন্টিকে ঘুম পাড়িয়ে রুমে ফিরে আসলাম। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। মাথা ব্যথা এখনও কমেনি, তবে আগের থেকে বেটার লাগছে। বাসায় এসে ল্যাপটপ নিয়ে বসে আছে আফিক। মুগ্ধতাকে বলে এসেছে কফি দেওয়ার জন্য। মুগ্ধতা ছাড়া কারো হাতের কফি ভালো লাগে না আফিকের। বিয়ের জন্য আজ 3 দিন মুগ্ধতার হাতে কফি খায়নি আফিক, তাই আজ বাধ্য হয়ে অনেকটা স্বার্থপরের মতো ওকে কাজটা করতে হলো। ল্যাপটপে অফিসের কিছু কাজ করতে ব্যস্ত ছিল। হঠাৎ মনে পড়লো সেই মায়াবিনীর কথা। চোখে মুখে ভেসে উঠল সেই মুখের প্রতিচ্ছবি, যাকে আজ সারাদিনে প্রায় 200বার মনে পড়েছে তার। যতই মনে না করার চেষ্টা করে ততই আরও বেশি মনে পড়ে। এই বিষয় নিয়ে খুব চিন্তায় পড়ে আছে আফিক। এই পর্যন্ত কত মেয়ের সাথে ওঠা বসা হয়েছে, কিন্তু কখনো এভাবে মনে জেঁকে বসতে পারেনি কেউ। আর আজ কিনা কয়েক ঘন্টার পরিচয়ে একটা মেয়ে এতবার মনে পড়ছে। সোশ্যাল সাইটের কথা মনে পড়লে মিতু লিখে সার্চ করলো, কিন্তু অনেক খুঁজে কোথাও সেই কাঙ্ক্ষিত মিতুলকে খুঁজে পেল না। হতাশ হয়ে মুখ কালো করে বিছানায় বসে রইল আফিক। মুগ্ধতা আফিকের কফি নিয়ে রুমে এসে মুখ ভার করে দেখে বলল, ভাইয়া কী হয়েছে, তোমার মন খারাপ? মুগ্ধতার গলা পেয়ে চমকে উঠল আফিক। মুখে হাসি রেখে বলল, তেমন কিছু না, জানি তোর মন ভালো নেই, তবু তোকে বললাম কাজটা ঠিক হয়নি আমার, তোকে কষ্ট দিলাম তাই না রে? আসলে তুই তো জানিস তোর হাতের কফি ছাড়া কারো হাতের কফি ভালো লাগে না, তাই বাধ্য হয়ে বললাম। কিছু মনে করিস না প্লিজ। ভাইয়া এমন একটা মানুষ যে কখনো কাউকে কষ্ট দিতে চায় না। অধরা অনন্যা আপুকে যতটা না ভালোবাসে আমাকে ঠিক ততটাই ভালোবাসে।
কখনো বুঝতেই দেয় না আমি তার বোন নই। এরকম একজন মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, এভাবে কেন বলছো ভাইয়া? এক কাপ কফিই তো চেয়েছিলে তুমি, আর তো কিছু নয়। এসব কথা বললে কিন্তু আমি গাল ফুলিয়ে বসে থাকবো। আমার কথা হাসলো ভাইয়া, কফির কাপে চুমুক দিতে দিতে বলল, যা হয়েছে সব ভুলে যা মুগ্ধতা। এরকম লো মেন্টালিটির মানুষের জন্য কখনো কষ্ট পাস না প্লিজ। জীবনটাকে নতুন করে সাজা, কোনো সেলফিশের স্মৃতি আঁকড়ে বাঁচার চেষ্টা করিস না, নিজেকে শক্ত কর। ভাইয়ের কথাগুলো মন দিয়ে শুনলাম, কিন্তু কিছু না বলে রুম থেকে চলে আসলাম। ভাইয়ের কথাগুলো ঠিকই, যথাসম্ভব মেনে চলার চেষ্টা করব আমি, কিন্তু চাইলে কি সব হয়? মনের উপর কি জোর চলে? পরদিন সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম আমি। আজ কলেজ কোনো ঝামেলায় ছাড়াই কলেজে ঢুকে গেছি। মুগ্ধ নামে সেই লোকটার সাথে কোথাও দেখা হয়নি। সারাদিন ভালোই কেটেছে আমার। যাক, এইবার শান্তি। আর কখনো যেন লোকটার সামনে না পড়ি আমি। কথাটা বলে সামনে পা বাড়াতে অবাক হলাম আমি। মুগ্ধ বাঁকা হাসি দিয়ে লোকটা সামনে দাঁড়িয়ে আছে আমার। মুগ্ধকে দেখে না দেখার ভান করে পাশ কাটিয়ে যাচ্ছি, এমন সময় তিথি বলে উঠল, মুগ্ধ, তিথি তোর শাকচুনি বান্ধবীকে বলে দেই আমার কলেজের নিউ টিচার আদিবা ম্যাম ওকে ডেকে পাঠিয়েছে, 10 মিনিটের মধ্যে যেন ওনার সাথে দেখা করেন। লোকটার কথায় চরম অবাক হলাম আমি। আদিবা ম্যাম পরশু জয়েন করেছে সেটাই শুনেছি, যদিও এখনও তাকে দেখিনি, কিন্তু উনি হঠাৎ করে আমায় ডাকবেন কেন? তিথির দিকে চোখ বড় বড় করে তাকিয়েছে আমি। তিথি বলল, আদিবা ম্যাম মুগ্ধতাকে ডেকেছেন কেন ভাইয়া? আর তাছাড়া সেটা ওকে না বলে তোমাকে বললেন কেন? সেটা তোকে জানতে হবে না, সিম্পল একটা বিষয়। আমি ওদিকে আসছিলাম, তাই আমাকে বলছে যদি চিনে থাকি তাহলে যেন বলি, তাই বললাম, আর কিছু না। শুনেছি আদিবা ম্যাম খুব রাগী খিটখিটে মেজাজের একজন মানুষ। উনি কলেজে ঢুকতে না ঢুকতেই আমায় ডাকলেন কেন কিছুতেই মাথায় ঢুকছে না আমার। আমি আর তিথি ঝিম মেরে বসে আছি, দুজনে বুঝতেই পারছি না কেন আমাকে ডাকলেন উনি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও বললেন উনি, ম্যাম সব সম্পর্কে খুব সচেতন, যদি 10 মিনিট পরে যাও তাহলে খবর আছে তোমার। একটা এক্সট্রা শাস্তি পাওয়ার আগে তাড়াতাড়ি যাও, হারি আপ। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি আমি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ম্যামের উদ্দেশ্যে রওনা হলাম আমি।